শুরুতে একটা ভূমিকা থাকতো, লাস্টে হচ্ছে একটা উপসংহার থাকতো, আর মাঝখানে অনেক বানোয়াট কাহিনী থাকতো আর কি। তো এই হাসিনার প্রেক্ষাপটের রচনার সূচনাটা হচ্ছে হাসিনা কখনো দেশে ফিরবে না, উপসংহার হচ্ছে হাসিনাকে সরকার চাইলেও দেশে ফিরতে পারবে না। এটা হচ্ছে সূচনা এবং উপসংহার। এবার আসি মাঝখানে বর্ণনাতে। বর্ণনাতে হচ্ছে কি, পপ সম্রাট আদম খানের একটা বিখ্যাত গান আছে, সেই রেল লাইনের ধারে মেথোপট্টার তীরে এক মধ্যবয়সী নারী এখন আসে দাঁড়িয়ে, খোকা ফিরবে নাকি ফিরবে নাকি ফিরবে না। হাসিনার তো এরকম যে হাসিনা ফিরবে নাকি ফিরবে না। আর একটা শরৎচন্দ্রের একটা বিখ্যাত কথা আছে, যে সেটা হচ্ছে কি একটা উপন্যাসের লাইন, দেবদাস ভাবিয়েছিল তাহাকে ছাড়া পার্বতী মরিয়া যাবে, অথচ তাহা জবাব দিতে কইল না। হাসিনা আসলে দেখলো যে আসলে কি হচ্ছে। আসলে হাসিনা একটা গণকেস, বাংলাদেশের রাজনীতিতে হাসিনা গণকেস। হাসিনার রাজনীতির দাফন হয়েছিল 2018 সালের 30 ডিসেম্বর, এবং এটার শ্মশান বলেন আর কবরস্থান বলেন গোরস্থানে বলেন, এটা দাফন হয়েছে 5 আগস্ট 2024 সাল। এটা হচ্ছে বাস্তবতা। এখনকার এই রাজনৈতিক বাস্তবতায় হাসিনার যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটে হাসিনা ফেরার কোনো সুযোগ নেই। এবার আসি কন্টেক্সট অ্যানালাইসিসে। ধরুন হচ্ছে কি, হাসিনা এতদিন যে ইন্টারভিউগুলো দিচ্ছিল, সব প্রত্যেকটা ইন্টারভিউতে হাসিনা হচ্ছে তার লিখিত ফর্মে বা মেইলে বা হোয়াটসঅ্যাপে উত্তরটা দিয়েছিল। প্রথমবারের মতো সে হচ্ছে ভিডিও কলে বা অডিও কলে সে 1 ঘন্টাব্যাপী সে একটা ইন্টারভিউ দিয়েছে। হাসিনা দেশে ফেরা তো বোধ পরের লাভ। হাসিনা আগে তার চেহারাটা দেখাক মানুষকে, তার অন্তত তার নেতাকর্মীদেরকে দেখাক, সে যে জীবিত আছে এটা আমি বিশ্বাস করবো কীভাবে, এটা তো এই হতে পারে। তো সে তার যে অস্তিত্ব আছে পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে তার অস্তিত্ব আছে, সে অস্তিত্বটা আগে জানান দেখ, এই চ্যালেঞ্জ আগে সে গ্রহণ করুক, পরে ফেরার আলোচনা করুক। ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, ধরেন যে ভদ্রলোক ইন্টারভিউটা নিয়েছে তার নাম হচ্ছে কৃষ্ণ দাস। যদি রয়টার্সে জনসন প্যাট্রিক মাইকেল এই জাতীয় কোনো নামধারী যদি কেউ ইন্টারভিউ নিত, তাহলে এটার বিশ্বাসযোগ্য থাকতো। কিন্তু যে নামধারী নিয়েছে, সেই নামধারীর এখানকার এজেন্ডা হচ্ছে সে পুরাতন বন্দোবস্ত, মামা ওই ভাইজি কথাটা বলছে যে মামার বাড়ি, যে মামার বাড়ি নানার বাড়ির গল্পটা এখানে ফেরত আনা। সুতরাং এই গল্প বাংলাদেশে আর নাই, এটা হচ্ছে রিয়েলিটি, বাস্তবতা। থার্ড কথা হচ্ছে কি, হাসিনা কি ফিরবে কি ফিরবে না। দেখুন, শুভেন্দু অধিকারী ইলেকশনের আগে, তার পশ্চিমবঙ্গে যে ইলেকশনটা হয়েছে, ইলেকশনের আগে সে বলেছিল যে বাংলাদেশে সে 5,000 মানুষ পুশিং করছে। জিতার পরে সে তার টিউন চেঞ্জ করে ফেলছে, বলতেছে 10,000 মানুষ পুশিং করছে। মানে সে তার ওইখানকার রাজনীতি টিকানোর জন্য সংখ্যাটা বাড়িয়ে দিয়েছে। তো পুশিং করার জন্য তো তাহলে হাসিনা ফেরত আসতে পারে, হাসিনাকে যদি পুশব্যাক করে বাংলাদেশ ঠেলে দেয়, একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে হাসিনা ফেরার সম্ভাবনাগুলো দেখতেছে তার দৃষ্টিকোণ থেকে। সেকেন্ড কারণ হচ্ছে কি, ধরেন বাংলাদেশে কিন্তু এখন ট্যুরিস্ট ভিসা চালু করে দিয়েছে ইন্ডিয়া, তাই না, সর্বশেষ। তো এখন যদি বলে, যদি ভারত সরকার যদি কালকে উদ্যোগ নেয় যে ভারতে এতদিন ধরে যারা অবৈধভাবে তারা বসবাস করতেছেন বা যারা এখানে আমুই পান্ডারা রয়েছেন, তারা এবার হয় ভিসা লিগেল করে আসেন, নাহলে দেশে ফেরত চলে যান, তাহলে তার ফেরত আসার সম্ভাবনা আছে। এছাড়া হাসিনা ফেরত আসার কোনো সম্ভাবনা নেই। এবার আসলে লাস্ট কথা হচ্ছে কি, হাসিনা দেখুন 3 আগস্ট তার যত আত্মীয়স্বজন রয়েছে, তার যে এক্সটেন্ডেড ফ্যামিলি যত কিছু রয়েছে, তাপস হইতে যা আছে, পরশমণি তাপসমণি যা আছে, সবাইকে 3 আগস্টে দেশ ছেড়ে চলে গেছে। এগুলো একেবারে ইমিগ্রেশন রিপোর্ট। তার কোনো আত্মীয়স্বজনের বাংলাদেশে নাই, কোনো অস্তিত্ব নাই। এই যে আমরা বলি 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি, যে 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি তো দেখেন সব বিদেশি নাগরিকত্ব ভরা। তো সে বিদেশি নাগরিকত্ব ভরা দেশে, তার জন্য কান্নাকাটির কেউ নাই। এখন সে এগুলো বলতেছে কেন, ওই যে কথা হচ্ছে রাজনীতি আপনাকে প্রাসঙ্গিক থাকতে হবে। রাজনীতি প্রাসঙ্গিক থাকার জন্য সে এখন তার নেতাকর্মীদেরকে, ওই আরেকটা কথা হচ্ছে বিপদে ফেলার জন্য। দেখুন এই 2 বছর পরে এখন সে তার আসার এই বাস্তবতা থেকে বাংলাদেশে আসে, আপনি মনে করেন কোনোদিনও বাংলাদেশে নাই। এবার আমি আপনার একটা কথা বলি, চ্যালেঞ্জ দিলাম আপনাকে ওপেন। ধরেন আজকে যদি কথার কথা মানে হাইপোথেটিক্যালি, ধরেন আজকে যদি বিএনপি, জামাত, এনসিপি, দেশের সকল মানুষ যদি তাকে এই আশ্বাস দেয় যে আপনি আসেন, আপনার প্রতি আমরা ইনসাফ করবো, আপনাকে আমরা জেলও রাখবো না, আপনার সাথে আমরা একটা নেগোশিয়েশন করবো, তারপর শেখ হাসিনা আসবে না, এই চ্যালেঞ্জ আমি দিলাম। কারণ কি জানেন, কারণ শেখ হাসিনাকে ফিরতে হলে শেখ হাসিনা যে সাম্রাজ্য, সে শাহজাদি শেখ হাসিনা, সে শাহজাদি যুগ আর বাংলাদেশে নাই। কারণ এই বাংলাদেশগুলো মীমাংসা হয়ে গেছে জুলাই আগস্টের মধ্যে দিয়ে। কারণ তার একটা হারুন লাগবে, তার একটা বেনজির লাগবে, তার একটা মামুন লাগবে, তার এরকম পেটোয়া বাহিনী না থাকলে, এই সেট আপ না থাকলে শেখ হাসিনা আসবে না। লাস্ট কথা আপনাকে বলি, যারা পলায়ন গেছে গণঅভ্যুত্থানের মুখে, তাদের ফেরার নজির খুব বেশি নাই। সে ফার্দিনান্দ মার্কোস হতে, রেজা শাহ পালভি থেকে শুরু করে যা আছে, ইদি আমিন হতে, কেউ দেশে ফেরত আসে নাই। আর শেখ হাসিনা ফেরত আসবে, শেখ হাসিনা বয়স 80 বছর। ভাই সে যেন ঘোষণা দিচ্ছে না যে নেতাকর্মীরা সব ফেরত আসবে। এই বিদেশে আরামায়েশে জীবন, শেখ হাসিনা নাইলেন ইন্ডিয়ান নজরদারির মধ্যে ওখানে আছে, কিন্তু যারা আরামায়েশে দিনকাল পার করতেছে আপনার দুবাইতে, লন্ডনে, বিভিন্ন জায়গায়, তারা কেন আসে এখন জেল খাটবে বলেন আপনারা? এই বাস্তবতা বাংলাদেশে আছে। শেখ হাসিনার বয়স এখন অ্যারাউন্ড 80, এই 80 বছর বয়সে সে এখন ওই মানে এই সাম্রাজ্য জীবন ছেড়ে এখন সে জেলের ভাত খেতে চাইবে না। সুতরাং এগুলো যে বলে নেতাকর্মীরা দেশে আসবে না, কখনোই না, যারা পালিয়ে গেছে কখনোই আসবে না। শোনেন, এখন শেখ হাসিনা এগুলো বলে, শেখ হাসিনা জাস্ট রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার জন্য। আর ব্যাপারটা হচ্ছে, ধরেন শেখ হাসিনা কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। এই যে শেখ হাসিনা ঘোষণা দিচ্ছে, মিডিয়া একটা হাইপ তুলে গেল, সরকারের টনক তুললো, বিরোধী দলের কথা বলছে, এই যে একটা প্রাসঙ্গিকতা, এই প্রাসঙ্গিকতা খুঁজে নেওয়ার জন্য। কারণ এখন জুলাই মাস চলতেছে, পরের মাসটা আগস্ট। সুতরাং তার এই দগ্ধ ক্ষতটা মোছার জন্য সেই এই একটা মানে কৌশল অবলম্বন, অপকৌশল বলতে পারেন, সেটাকে সে আসলে বেছে নিয়েছে। এটার আসলে কোনো প্রাসঙ্গিকতা নাই। এবং এগুলো বলে আসলে শেখ হাসিনা আসলে ধরুন ওই
ঘর পরা গরু সিঁদুরের ম্যাগ দেখলে ডরায়, আর হচ্ছে কি ধরুন ওই অন্ন বাস যখন আপনার সবকিছু বেড়ে যায় খড়কুটো ভেসে তখন এটাকে বেঁচে থাকার লাস্ট আঁকড়ে ধরার যে একটা কৌশল বা অবলম্বন, তো সেটা এখন এই যে বন্যা ভেসে যাচ্ছে তার রাজনৈতিক বন্যা বহু আগে বেশি গেছে বাংলাদেশে, এগুলা চলে না, বাংলাদেশে এগুলো মীমাংসিত হয়ে গেছে। আর এখানে শেখ হাসিনাকে ফেরত আনতে পারবে কিনা লাস্ট কথা হচ্ছে কি শেখ হাসিনাকে এই সরকার চাইলেও ফেরত আনতে পারবে না, কারণ কি আপনি প্রত্যাবর্তন চুক্তি বলেন বন্ধু বিনিময় যত চুক্তি বলেন না কেন শেখ হাসিনাকে ভারত কখনো ফেরত দিবে না। এই দালাল আমাকে তো শেখ হাসিনা ইন্ডিয়া ফেরত দেয় না, শেখ হাসিনা কেন ফেরত দিবে না, শেখ হাসিনা ফেরত দেবে না এই অর্থে কারণ হচ্ছে কি শেখ হাসিনার মতো আরেকটা যদি আদা কিনছি শিখি এই জাতীয় কোনো যদি ফেসি যদি বাংলাদেশে এই ভূখণ্ডে যদি উৎপাদন করতে হয় তাহলে তার সাথে বিট্টে করা হবে। আর শেখ হাসিনা কাছে শেখ হাসিনা তো বলেছে আমি ভারতকে অনেক কিছু দিয়েছি সেগুলো মনে রাখবে, আমি তো কিছুই চাই না, আমাকে তো কিছু দেয়নি, তো এই লাস্ট পর্যন্ত তাকে এটা দেওয়ার জন্য শেখ হাসিনাকে ইন্ডিয়া কখনো ফেরত দেবে না। সুতরাং শেখ হাসিনা কনসেপ্টটা এটাকে নিয়ে আসলে আমরা আলোচনা করার কোনো মানে আমি দেখি না, এটা আলোচনা করার অর্থ হচ্ছে কি তার উদ্দেশ্যটা হাসিল করা, এটা শুধুমাত্র জামাতের দাবি শুরু থেকে ছিল। ওনারা বলছে 72 সংবিধান ফেলে নতুন সংবিধান রচনা করতে হবে, এখন উনি আবার সরকারের উপর ঠেলে দিচ্ছেন, সরকারের পক্ষ থেকে কখনো স্ট্যান্ড ছিল না নতুন সংবিধান। সরকার বলতে পারে কি বিএনপি সরকার, হ্যাঁ বিএনপি, এখন যদি বিএনপি জুলাই চার্টারটা হ্যাঁ অনুচ্ছেদ 8 এবং তফসিল 1 এখানে দেখেন না এখানে কি লেখা আছে বলেন, নতুন সংবিধান লেখার কোনো আলোচনা নাই, একটি গণতান্ত্রিক সংবিধান, নতুন সংবিধান মানে আমি এটাই বলছি গণতান্ত্রিক নতুন শব্দটা ওখানে নাই, গণতান্ত্রিক সংবিধান না, এটা কখনো ছিল আবার কখনো ছিল সংবিধান, এটা আপনি কথা করতেছেন না, একটা গণতান্ত্রিক সংবিধান কিন্তু আছে, আপনি এখন দেখতে পারেন কোন রকম জুলাই সনদ আমরাও তো সই করেছি সরকার থেকে, তো আমরা বারবার বলেছি যেটাকে নতুন সংবিধানের কোনো আলাপ আলোচনা কোনো সুযোগ নাই, আমরা বক্তব্যটা ক্লিয়ার মানি হইল নতুন সংবিধান, নো সংস্কার মানি হইল নট রিয়েলি, তাহলে আপনার সংবিধান ব্যাপারে আপনি দেখে নিন, আপনি লেখা আছে পরিষ্কার গণতান্ত্রিক সংবিধান রচনা হবে এবং ফ্যাসিবাদ এবং স্বৈর শাসন যেন আর ফিরে না আসে সেই ব্যবস্থাটা করা হবে। সেটা হচ্ছে কি আপনার বিদ্যমান যে সংবিধানটা আছে সংবিধানটা ছুঁড়ে নতুন সংবিধান লিখলে নতুন সংবিধান লেখা, আদারওয়াইজ নতুন সংবিধান লেখা এটাকে বলে না, এটা হচ্ছে অ্যাকচুয়াল টার্ম, লিগ্যাল টার্ম। হ্যাঁ, কিন্তু সনদের পরে তারা যে অধ্যাদেশটা জারি করেছিল সেই অধ্যাদেশটা বিএনপি শুরু থেকেই ডিনাউন্স করেছে এবং সেখানে তখন এই আপনার কমিশন গঠনের ব্যাপার স্যাপারগুলো আসছিল, সেটা তো বিএনপি কখনোই শপথ নেওয়ার আগেও বলে নাই পরেও বলে নাই, এটা হচ্ছে একেবারে মানে ফ্যাক্ট আমি যেটা বললাম। এখন রাজনৈতিক মীমাংসা রাজনৈতিক স্ট্যান্ড বা যেটা দুই দলে থাকতেই পারে আপনারা ওটা নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু আমি ফ্যাক্টটা নিয়ে বললাম। এবার আসে আপনি গোলাম পরার আলাপটা দেখুন, মিয়া গোলাম পরম্পর উনি সেক্রেটারি জেনারেল জামাতের, তাই না, উনি একজন দায়িত্বশীল অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি এবং উনি বলছেন যে সার্কামটেনশিয়াল এভিডেন্স, এখন সার্কামটেনশিয়াল এভিডেন্স তো আমি এরকম কিছু দেখতেছি না, সুতরাং উনি যেটা বলছেন আমি মনে করি যেটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, এটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া কিছুই না। কারণ উনি যদি এরকম কিছু বলতেন যে ঠিক আছে আমার সাথে বিএনপির অমুক মন্ত্রীর কথা হয়েছে, অমুক স্ট্যান্ডিং কমিটির মেম্বারের কথা হয়েছে, তারা আওয়ামী লীগকে ফেরাতে চায়, আওয়ামী লীগকে বিচার করতে চায় না, তাহলে আপনি মিনিমাম কোনো এভিডেন্স থাকতো। কিছু কিছু দেখবেন পত্রিকার মধ্যে লেখা থাকে, আপনারা যখন ইন্টারভিউ করেন তখন এরকমভাবে লেখেন যে হচ্ছে কি নাম প্রকাশ করার না সত্ত্বে নাম প্রকাশ করতে অনিচ্ছুক এরকম কয়েকজন মানে স্ট্যান্ডিং কমিটির নেতা বা সিনিয়র নেতা আমাদের বলেছেন এক্স্যাক্টলি, এরকম কোনো বক্তব্য কিন্তু আমি দেখিনি। উনি জাস্ট এটা বলে আসলে ব্যাপারটা হচ্ছে ধরেন এটা বলে আসলে মানে সরকারের দিকে একটু অ্যাটাক করা আর কি, মানে একটু মানে সরকারকে একটা অফেন্সিভ খেলা, আমার কাছে যেটা মনে হচ্ছে উনি একটা অফেন্সিভ খেলতে গেছেন এই ইস্যুতে, উনি একটু সরকারকে একটু ব্যাকফুটে ফেলানোর চেষ্টা করছেন আর কি। আর একটা ব্যাপারটা হচ্ছে ধরেন আমি না একটা গল্প বলি আপনাকে, এই ক্ষেত্রে একটা গল্প হচ্ছে কি ধরেন গল্পটা খুব পরিচিত গল্পটা হচ্ছে এরকম যে ধরেন যখন লোহা আবিষ্কার হলো তখন গাছ হচ্ছে কি আপনার টেনশনে পড়লো না, কিন্তু যখন মানে কুড়ালের ওই পাট্টা আবিষ্কার হলো মানে লোহাটাকে গলায় যখন আপনি পাত হিসাবে তখনও গাছ টেনশনে পড়লো না, কিন্তু যখন হাতল আবিষ্কার হলো তখন গাছ টেনশনে পড়ে গেল। তখন একটা ছোট গাছ বড় গাছকে প্রশ্ন করতেছে যে তুমি এতদিন টেনশনে পড়ো না, এখন টেনশনে পড়তেছে কেন? এখন টেনশনে পড়তেছে কারণ হাতলটা তো কাটাতে হয়, কারণ আমার গড়ের শত্রু যদি বিভীষণ হয় তখন আমি টেনশনের জন্য কারণ হচ্ছে কি আমি এভাবে ব্লাইন্ড চেক দিয়ে কাউকে আসলে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন যেতে চাই না, কিন্তু সার্কামটেনশিয়াল এভিডেন্স যদি আপনি বলতে চান তাহলে কিন্তু 1986 আমার ফিরতে হয়। 1986 কিন্তু আপনার এই যে জামাত এবং হচ্ছে কি আপনার আওয়ামী লীগের মধ্যে কিন্তু একটা মানে সন্ধি হয়েছিল, ঠিক আছে, সন্ধিটা কি পজিটিভ সন্ধি না ইতিবাচক সন্ধি না নেতিবাচক সন্ধি? আওয়ামী লীগ তারা হয়তো বা চেষ্টা করছে বিভিন্ন তাদের বেশভূষা বদল করে বিভিন্নভাবে ফেরার জন্য কখনো এই হিসাবে কখনো সেই হিসাবে, আমরা যেমন সোশ্যাল মিডিয়ায় দেখি প্রায়শই, এবং এটার একটা প্রোপাগান্ডা আছে। কিন্তু আমার কথা হচ্ছে কি যেই দমন পীড়ন, যেই গুম খুন, যেই অত্যাচার নির্যাতন ভয়ের সংস্কৃতি তারা কায়েম করেছিল ফ্যাসিবাদ হাসিল করে, সেখানে বাংলাদেশের মানুষ আর ফিরতে চায় না। আজকে পরিবর্তিত যে রাজনীতি, আজকে যেই একটা অসম্ভব পজিটিভ একটা যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমরা দেখছি কৃচ্ছতা যেখানে সাধন করা হচ্ছে, যেখানে সমস্ত অপচয়কে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে আপনার নিরুৎসাহিত করা হচ্ছে, সেখানে ফ্যাসিবাদের স্বভাবই হচ্ছে আপনার মিথ্যা ছড়ানো, ফ্যাসিবাদের স্বভাবই হচ্ছে আপনার একটা ওই অপপ্রচার, যেমনভাবে আমরা অতীতেও দেখেছি যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দিয়ে একেবারে ভরিয়ে দিয়েছিল। এখন সেই প্রোপাগান্ডা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, একটা স্থিতিশীল যেই একটা অবস্থায় আমরা আছি, বাংলাদেশের মানুষের যে একটা আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের পরে এই নির্বাচিত সরকারের উপরে, কারণ আপনি জানেন যে
ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু নির্বাচনটা হবে কি হবে না এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করেছিল সাকসেসফুলি, এবং সেটার মধ্যে যারা এটার স্টেক হোল্ডার্স কিংবা সুবিধাবাদী অংশ যারা ছিল 5ই আগস্টের পর থেকে এটা সবাই মিলেই তারা করেছিল। এখন সেই রকম একটা অবস্থায় আওয়ামী লীগ তারা যদি মনে করে যে এই সোশ্যাল মিডিয়ায় কিংবা একটা ইন্টারভিউ দিয়ে গণমাধ্যমে তর্জন গর্জন করে যে 5ই আগস্টের পর গণ অভ্যুত্থানের পর এই নতুন বাংলাদেশ, এই নতুন যেই একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি পরিবর্তিত বাংলাদেশে, পরিবর্তনের যে বাংলাদেশ, সেখানে যে কাউকে তারা ভয় দেখাবে আমি মনে করি না। এতে বাংলাদেশ মানুষ এখন অনেক বেশি সচেতন, এবং ফ্যাসিবাদ তারা রং হয়তো পাল্টাতে পারে যে আজকে লাল কালকে নীল, কিন্তু ফ্যাসিবাদী। আর ওই পারোয়ার সাহেবের কথায় যদি আবার আসি, পারোয়ার সাহেবের অতীতেও আমরা বিভিন্ন মাঝে মাঝে কথাবার্তা দেখেছি। এখন আমি মনে করি এটার আমার জামাতের যে ভাই এখানে আছেন রিপ্রেজেন্ট করছেন বিরোধী দল, তারা বিরোধী দলেরও একটা কনস্ট্রাকটিভ একটা ভূমিকা, বিরোধী দলও দে আর অলসো পার্ট অফ দ্য গভর্নমেন্ট, এবং সেখানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে আমাদের দল আমরা সব সময় আপনারা দেখছেন যে আমরা কিভাবে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে আপনারা বলেন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আপনারা করেন। তার অর্থ ভাই এইটা না যে যেই কথাটা উনি বলেছে সরকারের কোনো অংশের ভেতর যে আমাদের কে আছে, কোথায় আছে, কিভাবে আছে, কেন তারা ওই পতিত স্বৈরাচারকে আমরা ওয়েলকাম করব, কেন আমরা পতিত স্বৈরাচারকে ফিরিয়ে এনে কি আমরা লাভবান হব, কি আমরা আপনার আকাশের মাথায় উঠে যাব, এটা আমি ভাই বুঝতে অপারগ। ওই কারণেই আমি মনে করি যে এটার যথেষ্ট ওনার কাছে নিশ্চয়ই ইনফরমেশন আছে সঠিক, সেটা আমার জামাতের ভাই সেই ইনফরমেশনটা দিয়ে জাতিকে উদ্ধার করবেন। জি সেলিম ভাই, আপনি আসলে এর উত্তর কি দেবেন? আমি একটু কোট করতে চাই, সেটা হচ্ছে যে বিবিসি বাংলাকে মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্যের পেছনে একটি অন্তর্নিহিত রহস্য এবং ষড়যন্ত্র যেমন থাকতে পারে, সেখানে দেশের অভ্যন্তরীণ রাজনীতির কেউ এর ষড়যন্ত্রের অংশ হতে পারে। এই আসলে অন্তর্নিহিত রহস্য এবং ষড়যন্ত্র করা সরকারের বিভিন্ন ইন্টেলিজেন্সকে, বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে একটু মেসেজ দেওয়া যে যদি এরকম কিছু থাকে তারা যেন সজাগ হয়। সবসময় বিরোধী দলের কথাগুলো এই জন্য হয় না যে বিরোধী দল সরকারকে গায়েল করতে চাচ্ছে, হতে পারে বিরোধী দল সরকারকে হেল্প করতে চাচ্ছে, হতে পারে। উনি তো বলেন নাই যে বিএনপি এইভাবে একেবারে ডেফিনেটলি বলেন নাই, উনি কিছুটা ইনডেফিনিট কথা বলেছেন। রাজনীতিতে কথাগুলো কখনো কখনো কাজে লাগে। আমরা যে আগে বলতাম যে আওয়ামী লীগ দেশকে বিক্রি করে দিবে, দেশকে বিক্রি, তখন বলতো আরে এই জামাতের আর কোনো খায়া কাজ নেই, খালি কিন্তু বিক্রি করে নাই দেশ। আমাদের বন্দর দিয়ে দিয়েছে, আমাদের আখাউড়া রেল লাইন দিয়ে আগাচ্ছিল, এই খনিদের বিচার এবং এগুলো তদন্ত খুব ভালোভাবে আগাচ্ছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় এসেই যারা এই জুলাইয়ের অন্যতম যোদ্ধা লয়াররা, তাদের মধ্যে থেকে একজন খুব দক্ষ লয়ারকে কিন্তু চিফ প্রসিকিউটর করা হয়েছিল, যিনি নিজে জুলাই যোদ্ধা এজ ওয়েল এজ একজন স্মার্ট লোক। তো কোনো কারণ ছাড়া, শুধু ওনাদের দলের না, আর তো কোনো কারণ না, ওনার বিরুদ্ধে তো কোনো ক্লেম আনেন নাই যে না আপনি দক্ষতার অভাব, আপনার এটা ওইটা, 1 কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসছিল ওনার অ্যাসিস্ট্যান্টের কাছ কিন্তু থেকে। সেটা তো কোনো অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ওনার, না, সেটা কোনো তো কই দুর্নীতি হলে তো এখন জেলে থাকার কথা মনে হয়। ওনার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে মনে করছে সেটা বলি না। আচ্ছা ঠিক আছে, যেই করুক। তো এখন কথা হলো দুর্নীতি করলে দুর্নীতি করলে অ্যাসিস্ট্যান্ট ফায়ার হবে। আপনার দুর্নীতির জন্য তো আমি ফায়ার হতে পারি না, আমার দুর্নীতির জন্য আপনি ফায়ার হতে পারেন। তার মানে ওই অ্যাসিস্ট্যান্টকে বাদ দেওয়া যেত এবং সেটা বের করে আনা দরকার ছিল। এই যে ধরেন এটা বললেন যে দুর্নীতি হয়েছে, তো দুর্নীতিটা সরকারের দায়িত্বটা এর করে তো আমরা দেখলাম না, ওনাকে সরিয়ে দেওয়ার পরে আর কই। তার মানে এটা একটা বয়ান হাজির করা হলো, এটা তো আওয়ামী স্টাইল। মানে একজনের বিরুদ্ধে এটা হাসিনা কী করতো, আওয়ামী লীগ কী করতো, কিছু কথা বিএনপি আর জামাতের নামে ছেড়ে দিত, জাস্ট জামাত বিএনপি জামাত এগুলো বলে একটা ধোয়া তুলে তার সমস্ত অন্যায় কাজকে সে হালাল করে নিত। তো এই সরকারের কাছে তো আমরা প্রত্যাশা করেন। এই যে ভাই বললো যদি উনি বিএনপির লোক না, কিন্তু ওই যে বললো যে শোনা গেছে, তো শোনা গেছে এর ভিত্তিতে তো আর কোনো অ্যাকশনে যাওয়া যায় না। যদি শোনা দিয়েই থাকে তাহলে তো ওরে কাঠগড়ায় দাঁড় করাইতে হবে, কই ওনার অ্যাসিস্ট্যান্ট এটা কোথায় আছে এখন। তো কথা হচ্ছে না, কথা হচ্ছে বিচারের গতিটাকে স্বাভাবিক রাখার জন্য আমার দৃষ্টিতে এখানে যে সেট আপটা ছিল এটাই মানে যথার্থ সেট আপ ছিল, কিন্তু এটা করা হলো। এরপরে ওরা মিছিল মিটিং করতেছে এবং বলতেছে সামনে আসবে না, পুলিশকে ফায়ার করে দেবো। তো আমাদের গোয়েন্দারা কোথায় ছিল, আমাদের পুলিশ কোথায় ছিল, কেন একেবারে মানে ঘেরাও করে পুরো মিছিলটা, এখানে 10-12 জনের মিছিল ছিল, এটা উঠে আনা গেল না কেন? বা কিংবা পরে এই যে এরকম কথা বললো, শাউটিং করলো, তাকে কি গ্রেফতার করা হয়েছে? যদি না হয়ে থাকে এটা কি রাষ্ট্রের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ না যে অপশক্তি যারা ফ্যাসিস্ট যারা বিদায় নিয়ে গেছে
তার পক্ষে মিছিল করতেছে আর বলতেছে পুলিশকে সামনে আসবা নাইলে কিন্তু ফায়ার করে দেবো। তো তাকে তো জীবন বাজি রেখে আমার পুলিশের উচিত ছিল তাকে ধরে নিয়ে আসা। এই 10-12টা লোককে ধরতে কী লাগে, কোনো ব্যাপারই না। হাজার হাজার লোকরে গুলি করে করে সরাই দিয়েছে, গুলিরও তো দরকার নাই। প্রশিক্ষিত পুলিশ যাইয়া জাম দিয়ে এটাকে ধরে নিয়ে আসা সম্ভব হতো, টিয়ারশেল মেরে বিচ্ছিন্ন করে ধরে নিয়ে আসবে। এই যে এগুলো, তারপরে বিভিন্ন এলাকায় দেখা যায় যে এরা এখন সরকারি দলের বিভিন্ন নেতাকর্মীদের প্রশ্রয়ে তারা নিজেদেরকে আড়াল করে রাখার চেষ্টা করছে। এখানে সরকারের দায়িত্ব হলো তাদের নেতাকর্মীদেরকে এটা বলা যে এই ধরনের যারা ফ্যাসিস্টদের এক্সটেনশন বা ফ্যাসিস্টদের যারা গড়ে ওঠা লোক, এদেরকে একটু সচেতন থাকা, যাতে করে এরা কোনো প্রশ্রয় না পায়। একদিন প্রশ্রয় পেয়ে এরা মাথায় উঠে যাবে। তারপরে আপনার প্রশাসনকে বিএনপি কি করেছে, এই যে প্রশাসনে যারা আছে এরা কি সবাই বিএনপির লোক? বিএনপির কি বলে, এরা কি বিএনপি সরকার নিয়োগ দিছে? এই যে আওয়ামী লীগ যাদেরকে রেখে গিয়েছিল, এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে আছে। এই প্রশাসনকে নিউট্রাল করার জন্য বরং আমরা দেখছি উল্টো কিছু সরকারি কর্মকর্তা নিয়োগ দিয়েছিল ইউনূস সরকার, অনেকটা নিউট্রালি দিয়েছিল, এবং তাদের মেয়াদও আছে, এখনও সময় আছে, 2-2.5 বছর বাকি। এদেরকে চেক করে নতুন লোক দিয়ে দেওয়া হয়েছে। এতে তো প্রশাসন অস্থিরতা তৈরি হয়। এবং ভালো লোককে যদি আপনি একজন সৎ অফিসারকে যদি আপনি সরাই দেন, তাহলে আলটিমেটলি তো আপনি অসৎকেই ইনভাইট করলেন। আর এগুলো আপনি শুনেন, একটা সরকার, আমি একটা কথা বলি, শেষ পর্যায়ে বিএনপিকে গিয়ে যদি বলেন, সরকারকে বলেন, ক্ষমতায় গেছে সবার দলের লোকজনই কিন্তু সব জায়গাতে কিন্তু আছে। আমি বিএনপিকে ব্লেম গেম করতেছি না, এটা জাস্ট আমি আলোচনা করতেছি। আলোচনাটা হলো এটা কামে লাগবে সরকারি দলের। বিএনপি ক্ষমতায় আসছে দীর্ঘদিন পরে এবং একটা বলা যায় অপ্রস্তুত অবস্থায় আসছে। এই যে এই সময়ে এসে হাসিনার পতন হয়ে যাবে, আমরা সরকার গঠন করে ফেলবো, আমরা বিরোধী দল, এরকম কেউ ভাবছি? কেউ ভাবি নাই। বলা যায় যে আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল হাদিয়া এই জাতিকে আল্লাহ দিয়েছেন, আমাদের ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপটে সরকার পতন। এখন একটা রুগ্ন অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি তারা কাজ করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে ছিলেন, বহুদিন দেশের সাথে তার কোনো যোগাযোগ নেই। যতই বলেন আপনি দূর থেকে একটা জিনিস দেখা আর কাছে এসে তার সব বুঝে উঠতে তো সময় লাগবে ভাই। আমরা মনে করি না যে এটা সরকারকে ওভারনাইট সব শেষ সমাধান করে ফেলবে, এত অবিবেচক হইলে তো চলবে না। সরকারকে সময় দিতে এবং তারা কাজ করছে। কিন্তু আমরা বলছি যে এই জিনিসগুলো, কিছু জিনিস আছে এটাকে এজ ইট ইজ রাখা যায়। আপনি করবেন কোনটা, যেটা আপনার জন্য থ্রেট মনে করবেন, যেটা আপনি মনে করবেন আপনার জন্য হার্মফুল, ওইটাতে আপনি হাত দেবেন। যেটা স্টেবল আছে, আপনার কোনো ক্ষতি করতেছে না, আপনি আগে ওইটাকে হাত দেবেন নাকি? এই জাতীয় কিছু ব্যাপারই মাননীয় প্রধানমন্ত্রী, অবশ্যই তিনি বিচক্ষণ মানুষ এবং বেশ ভালো ভালো কিছু তার ব্যক্তিগত পক্ষ থেকে তিনি আচার ব্যবহার কিছু বিষয় যেগুলো